দেখি একটু আমরা লাইভ করছি। সো ওকে, আমার মনে হচ্ছে আমরা লাইভে অলরেডি গেছি। সো আমরা আমাদের প্রোগ্রামটি হয়তো এখন শুরু করতে পারি। Correct হবে record। আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার ফারাহ খান। আপনাদের সামনে এসছি আজকে আমাদের প্রোগ্রাম তৃতীয় জাগরণ, আমরা মানুষের কথা বলি, এর নবম পর্বটি নিয়ে। আপনারা জানেন আমরা এই প্রোগ্রামে আমাদের সাথে দুজন অতিথি আছে, এবং এই অতিথিদের জন্য আসলে আমরা একটু অপেক্ষা করছিলাম, কারণ আমাদের একজন অতিথির একটু দেরি হচ্ছে আসতে। কিন্তু আমাদের এখানে আরেকজন অতিথি অলরেডি উপস্থিত হয়েছে। যেহেতু আমাদের প্রোগ্রামের সময় হয়ে গেছে এবং আপনারা অনেকে আমাদের প্রোগ্রামটি দেখার জন্য অপেক্ষা করছেন, আমি আপনাদের মেসেজ পাচ্ছি, সুতরাং আমরা আসলে আমাদের প্রোগ্রামটি শুরু করে দিই। আমাদের প্রোগ্রামের বিষয়টি আপনারা জানেন যে প্রোগ্রামের বিষয়টি হচ্ছে কোটা আন্দোলন এবং বর্তমান পরিস্থিতি। এই বিষয়েই আসলে আজকে আমরা কথা বলবো, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে এখন আমাদের এখানে আছেন ডক্টর মঞ্জুর চৌধুরী। তিনি হচ্ছেন কি চেয়ারম্যান, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম কথা আসসালাম। শোনা যাচ্ছে? ক্লিয়ারলি হ্যাঁ, জি, শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। জি, ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ যে আপনি আপনার শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের প্রোগ্রামে আমাদের সাথে। একসাথে আপনাকে আমরা পাচ্ছি, আপনার থেকে আমরা কিছু কথা শুনবো, এবং এটি আশা করি আমাদের অনেক অনেক অজানা তথ্য হয়তো এখান থেকে বেরিয়ে আসবে। আমি প্রথমেই বলে নিচ্ছি আমাদের যারা অডিয়েন্স যে যেখানে আছেন, আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ, যেটি কিনা বহু রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, শুধু তাই নয়, এবং অনেক অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা অনেকে কিনা শহীদ হননি, কিন্তু ওনারা ওনাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, অথবা অনেকটা ডিসেবল হয়ে রয়ে গিয়েছেন। এরকম নাম না জানা বহু মুক্তিযোদ্ধা ওনারা আছেন। এবং ওনারা যে এই মুক্তিযুদ্ধটা 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধটা হওয়ার কিন্তু মূল কারণ ছিল আমরা একটি সাম্য, মানবিক এবং বৈষম্যহীন দেশ এবং রাষ্ট্র চেয়েছিলাম। কিন্তু আজকে স্বাধীনতার 53 বছর পরে আমরা দেখতে পাচ্ছি একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য আমাদেরই সন্তানেরা রাস্তায় দাঁড়িয়েছে, আমাদের সন্তানেরাই তাদের জীবন দিচ্ছে, তাদের রক্তে আমাদের রাজপথ লাল হয়ে যাচ্ছে। এটি আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে বা আমাদের বাংলাদেশের জন্য কতটুকু অপমানজনক। কারণ যেই কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম 1971 সালে, সেটি তো আজ থেকে 53 বছর পরে সেই কারণটির জন্য রাস্তায় আমাদের দাঁড়ানোর কথা নয়, তাই নয় কি? তো আমি প্রথমেই শুরু করব, আমি আমাদের অতিথি ডক্টর মঞ্জুর আহমেদ, উনাকে জিজ্ঞাসা করব, আপনি কি মনে করেন আমাদের আম, এটি মুক্তিযোদ্ধারা যেই কারণে দেশ স্বাধীন করেছিল, সেটি কি আসলে সফল হয়েছে? কিছুটা সফল হয়েছেই। আমাদের একটা পতাকা পেয়েছি, আমরা একটা রাষ্ট্র পেয়েছি। পৃথিবীর বুকে বাংলাদেশ যে একটা রাষ্ট্র, এটার স্বীকৃতি পেয়েছে। কিন্তু যে মানুষের যে মুক্তির কথা বলা হয়েছিল, বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছিল, সমাজের কথা বলা হয়েছিল, সেটা কিন্তু আমরা পাইনি। আমাদের যে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, হিউম্যান রাইটস, জীবনের যে অধিকার, সেই চিন্তার অধিকার, সেই সব কিন্তু আমরা ধীরে 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 এটা ক্ষয়িষ্ণু হয়ে গেছে। আজকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, সব জায়গায় ছাত্রদের রক্তে, তরুণদের রক্তে, তরুণীদের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। কি বিষয়ের জন্য? একটা বৈষম্যহীন চাকরি নিয়োগ ব্যবস্থার জন্য। এটা দুর্ভাগ্যজনক। এটা আসলেই আমাদের একটা অশনি সংকেত নির্দেশ করে যে অর্ধ শতক পার হয়ে গেছে, তারপরেও তরুণদের জীবন দিতে হয় যে সব অধিকারের জন্য। মুক্তিযুদ্ধের চেতনাই ছিল বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা। সেই সেইখান থেকে আমরা কিন্তু অনেক সরে গেছি। কারণ আমরা একটা স্বৈরতান্ত্রিক, আমাদের নিজেদের অজান্তেই আমরা একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে পড়ে গেছি। স্বৈরতন্ত্রের সকল
উপাদানগুলি বর্তমানে এই রাষ্ট্র ব্যবস্থায়, এই সরকার ব্যবস্থায় বিদ্যমান। এই যে কোটা আন্দোলনের জন্য ছাত্ররা শহীদ হচ্ছেন, বুকের রক্ত ঢেলে দিচ্ছেন, এটা একটা বৃহত্তর সমস্যার সমাধান, সিমটম, কিন্তু উপসর্গ। এটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে স্বৈরতন্ত্র তার শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার জন্য মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে এবং ভুয়া মুক্তিযোদ্ধার একটা গ্রুপ তৈরি করে তাদেরকে বংশানুক্রমে চাকুরির বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে একটা সুবিধাবাদী শ্রেণী তৈরি করতে চাচ্ছে, এবং সেই শ্রেণী তৈরিতে তারা অনেকটা সফল হয়েছে বলা যেতে পারে। জি, ধন্যবাদ। আমি আপনার থেকে আরেকটি জিনিস জানতে চাচ্ছি, সেটি হচ্ছে গিয়ে আসলে কেউই তো কোটা সংস্কারটা বন্ধ করতে চাচ্ছে না বা বাতিল করতে চাচ্ছে না। আমি যদি ছাত্রদের আন্দোলনটার দিকে তাকাই, তারা কিন্তু একটা সংস্কার চাচ্ছে, তারা কিন্তু কোটার দাবিটা, কোটা বাতিল করতে চাচ্ছে না। এবং আমরা দেখছি যে আমাদের গভর্নমেন্টও কিন্তু একই স্পেসেই আসলে আছে, গভর্নমেন্টও বলছে একটা সংস্কার হবে, একটা, এই জায়গা তো একই। তাহলে যদি ওনাদের মত একই থাকে, দাবি একই থাকে, তাহলে এই যুদ্ধটা আসলে কার সাথে? তাহলে কেন এত রক্ত? আসলে তো আপনার গভর্নমেন্ট যে কথাটা বললেন, সেই সেন্সে তো গভর্নমেন্ট আমাদের নেই। আমাদের এখানে একটা পরিবারতান্ত্রিক আহ উম, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা চালু হয়েছে। এখানে যে একটা সরকার থাকলে তাদের মধ্যে আলাপ হয়, আলোচনা হয়, ইত্যাদি নানাবিধ বিষয় হয়, একটা ভালো মন্দ এক ধরনের ডিসিশন বেরিয়ে আসে। এখানে তো একজন ব্যক্তি যেটা চাইবেন সেটাই এখানে পালিত হবে। উনি চাইছেন যে কোটা বাতিল করে দাও। ছাত্ররা কিন্তু কোটা বাতিল করার কথা বলে নাই, যেটা আপনি পয়েন্ট করলেন, যে 2018 সনে তারা বলছিল যে সংস্কার করো, অর্থাৎ যে প্রতিবন্ধীদের জন্য তো সুযোগ থাকতেই হবে। জি। একেবারে যেসব নিপীড়িত কিংবা গ্রুপ আছে, কিংবা এমন আছে যে আপনার এই ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য তো ব্যবস্থা রাখতে হবে, কিন্তু একটা যৌক্তিক পর্যায়ে থাকবে। মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা দেয়া হয়েছিল, সেটা তো আমাদের সংবিধানে ছিল না, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলেই দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধারা দেশের আহ, বীর, তাদের জন্যই কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং তাদেরকে যখন এই 30% কোটা দেওয়া হয়েছিল, কেউ কিন্তু খুব একটা বাধা দেয়নি বা কথা বলেনি, কারণ তাদেরকে আহ, আহ, রাষ্ট্র সম্মানিত করতে চেয়েছেন। কিন্তু যখন দেখা গেল যে, প্রথমত আরেকটা বিষয় বলতে হয়, যে মুক্তিযোদ্ধা ছিলেন 0.25%-এর মতো, মানে 1%, 1/4 যতদূর জানা যায়। সুতরাং তার জন্য 30% কোটাটা ওই সময়ের জন্য হয়তো ঠিক ছিল, যে অনেক মুক্তিযোদ্ধা চাকরি পাক, কিন্তু সেইভাবে তো চাকরি তাদেরকে তখন দেওয়া হয় নাই। কিন্তু আপনার বংশানুক্রমে যখন এটা আসলো, তখনই আপনার বিষয়টা খুব জটিল হয়ে গেল, খুবই জটিল হয়ে গেল। কারণ এক প্রজন্মের এক প্রজন্মের কর্মকাণ্ডের জন্য আর এক প্রজন্মকে আপনি দায়ী করতে পারেন না, কিংবা পুরস্কৃত করতে পারেন না। এটা হচ্ছে যে আমরা যে পরিবারতান্ত্রিক যে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলছি, এখানে যে প্রধানমন্ত্রী থাকে তার ছেলেই প্রধানমন্ত্রী হবে বা তার মেয়েই প্রধানমন্ত্রী হবে, যে প্রেসিডেন্ট থাকে তার ছেলে কিংবা তার সন্তানরাই প্রেসিডেন্ট হবে, এই যে ধারা চলে আসছে। আপনার আপনার মাইকটি মিউট হয়ে গিয়েছে। রাজনৈতিক দলের মধ্যে এইটাই আমাদের যে সর্বনাশ করে দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। তাহলে এই যে দেখেন, এই যে মুক্তিযোদ্ধারা, আম, আমি তো দেখতে পাচ্ছি যে আমাদের, আপনার মাইকটি কিন্তু আবার মিউট হয়ে গেছে। আপনার মাইক মিউট, আপনার কথা শোনা যাচ্ছে না, মাইকটি আনমিউট করতে হবে। জি, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে কিনা? হ্যাঁ। জি জি, এবার ঠিক আছে। জি। আচ্ছা, আরেকটি কথা, সেটি হচ্ছে কি, এই যে মুক্তিযোদ্ধারা, আপনি যে সময়টার কথা বললেন যে বঙ্গবন্ধু তো করেছিলেন তখন এটা, আমি যত জানি তখন কিন্তু এটা একটা ইন্টারিম আদেশ ছিল। সো ইন্টারিম হ্যাঁ, আদেশ। কোটা ব্যবস্থা, এটা কোটা ব্যবস্থা সবসময় ইন্টারিম হয়, এটা একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন প্ল্যান। জি জি আপনি জি। যেমন যেমন ধরুন যে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে চাকরিতে তাদেরকে সরকার রিপ্রেজেন্টেশনের জন্য একটা পার্সেন্টেজ, 5%, 10% দিলেন, কিন্তু একটা সময় এসে যাবে তো যে তাদের রিপ্রেজেন্টেশন অন্যান্য
আহ, জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশনের সমান হয়ে গেছে, তখন তো আর তাদেরকে এইগুলা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আহ, নেই। দ্যাটস রাইট, আমিও সেটাই বলতে যাচ্ছিলাম যে তখন যেহেতু একটা ইন্টারিম টাইমের জন্য এটি করা হয়েছিল, সো 30% ছিল, সেটা হয়তো এই স্বাধীনতার 53 বছর পরে আস্তে আস্তে এটা হয়তো আমাদের কমানোটা দরকার ছিল। আপনি সেটাই বলতে চাচ্ছেন তাই না, যে 30% Right. কম কম এটা আসা দরকার তাছাড়া ছিল। তো এবং এটা বংশানুক্রমে হতে পারে না। জি, এটা বংশানুক্রমে হতে পারে না। এইখানে বংশানুক্রমে এরা করতে চাচ্ছেন একটা একটা অশুভ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে তারা একটা সুবিধাপ্রাপ্ত শ্রেণী তৈরি করবেন, যে শ্রেণী সবসময় এই সরকারকে আহ উম, ক্ষমতায় রাখতে চাইবে। সেটা তারা কিন্তু আংশিক সাকসেসফুল হয়েছেন। জি, আমরা তো আসলে সেটির ধারাবাহিকতাতেই যদি বলি, আমরা তো পত্র পত্রিকায় প্রায় দেখি যে স্বাধীনতার কয়েকদিন আগেই দেখলাম যে স্বাধীনতার 7 বছর পরে বাবা মায়ের বিয়ে, সেই সন্তানও মুক্তিযোদ্ধা। তো এরকম তো এটা তো নিউজ তো আপনার, আমরা। এটা তো সব জায়গায় হচ্ছে আপনার। এদের তো উদ্দেশ্যই অশুভ উদ্দেশ্য, যে মুক্তিযোদ্ধার একবার একটা নাম দিয়ে খাতায় নাম উঠানে, লিস্টে নাম উঠানোর পরে তাদের ছেলেরা কিংবা তার নাতিরা তার বংশানুক্রমে, তখন তো আর এই ইতিহাস কেউ ঘাইটে বাইর করতে পারবেও না। তারা একটা বিশাল অশুভ শক্তি হয়ে দাঁড়াবে, যেটা এই পরিবারতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে, সরকার ব্যবস্থাকে চিরস্থায়ী করবে। এটা আসলে যে মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধার জন্য এটা করছে তা না। আরেকটি কথা, সেটি হচ্ছে গিয়ে এই যে আমরা যে সংস্কারের কথা বলছি, বা ছাত্রছাত্রীরাও যে সংস্কারের কথা বলছে, আপনার কি মনে হয় এটি সংস্কার করে, ধরেন আপনি 5%, 10% বা হোয়াট এভার যেটাই কিনা রাখা হলো, আমি কিন্তু শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কথা বলছি, বাকি কোটাগুলো নিয়ে আমি কথা বলছি না। তো এটি কি আপনার মনে হয়, এটি কি মুক্তিযোদ্ধাদের পরে ওনাদের সন্তান বা ওনাদের নাতি পুতিরা যারা আছে, তারা কি পেতে পারে, পাওয়া উচিত, নাকি জাস্ট এই সংখ্যাটা যে 5%, 10% যেটা হবে, সেটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্যই প্রযোজ্য? আচ্ছা, প্রথমত যে অনেক মুক্তিযোদ্ধা মারা গেছেন, এবং কোনো মুক্তিযোদ্ধা নাই যে তারা কোনো সরকারি চাকরিতে জয়েন করতে পারেন। মুক্তিযোদ্ধাদের বয়স, অ্যাভারেজ বয়স 70 আপ। সুতরাং তাদের তো আর চাকরির কোনো প্রশ্ন উঠে না। এইখানে চাকরির প্রশ্ন তাদের ছেলেদেরও উঠে না, অনেকেরই তো বয়স পার হয়ে গেছে। এইখানে তারা বলতে চাচ্ছেন যে তারা হচ্ছেন যে নাতি, অর্থাৎ থার্ড জেনারেশন। এই থার্ড জেনারেশন কি মুক্তিযুদ্ধ করছে? তাদেরকে এখন কিভাবে আপনি করবেন? এক জেনারেশনে একটা ভালো কাজ করছে, সেই জন্য তাকে পুরস্কৃত করেন। আর এক এই জেনারেশনে কেউ খারাপ কাজ করছে, তাদেরকে তিরস্কৃত করেন। এটা তো পরিবারতান্ত্রিক রাজতান্ত্রিক একটা ব্যবস্থা। নর্থ কোরিয়ায় এই ধরনের হয়। একজন অপরাধ করলে তার আশেপাশে তার ফ্যামিলি সবাইকেই তারা পানিশমেন্ট খাটায়। এটা তো বাংলাদেশ। এখানে প্রত্যেকটা ব্যক্তি যখনই জন্মগ্রহণ করে, সে একজন সম অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। আপনার যে দুইটা শিশু, একটা রাজাকার পরিবারের শিশু, একটা মুক্তিযোদ্ধা পরিবারের শিশু, জন্মের পরেই আপনি রাজাকার পরিবারের শিশুকে বলে দিচ্ছেন যে জন্মই তোমার আজন্ম পাপ। ওই শিশু তো নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করছে। কোন শিশু কি, তার কি কোন রকমের সে আছে, কিছু বলার আছে যে কোন পরিবারে সে জন্মগ্রহণ করবে? এটা আল্লাহ প্রদত্ত অথবা প্রাকৃতিক। এখানে কোনো একজন ব্যক্তির কোনো সে নাই যে সে কোন পরিবারে সে জন্মগ্রহণ করবে। সেই জিনিসটাকেই আমরা তার অপরাধ ধরে বসছি, যে সে কেন রাজাকার পরিবারে, তাও কি 3 জেনারেশনের মাথায় এসে। এটা আপনার যে আমরা যে বৈষম্যহীন সমাজের কথা বলেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, যার জন্য এত ত্যাগ করা হয়েছে, সে বৈষম্যহীন সমাজে একটা বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। তারপরে এটা ন্যাচারাল জাস্টিসের এগেনস্টে। আপনি তো আইনজ্ঞ, আপনি এটাও জানেন যে যে আপনার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর এগেনস্টে যায়। কোন মানুষ জন্মের পরে বলতে পারবেন না যে তুমি লেস ওয়ান্টেড। কোন মানুষ জন্মের পরেই বলতে পারবেন না যে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা হয় না। এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশ, সেই জন্যই আপনার আজকে সারা বাংলাদেশ ফুলে ফুসে উঠেছে। আজ সারা বাংলাদেশের রাস্তা আপনার রঞ্জিত হচ্ছে। আমি মনে করি কি যে মুক্তিযুদ্ধের চেতনায় এই আন্দোলন হচ্ছে। মুক্তিযুদ্ধের যে বৈষম্যহীন সমাজের কথা, যে সরকারের কথা, যে রাষ্ট্রের কথা প্রতিষ্ঠিত করার জন্য যা করা হয়েছিল, যে ত্যাগ স্বীকার করা হয়েছিল, তারই একটা ধারাবাহিকতা। আমি এই সব যারা এই আত্মত্যাগ করছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। তাদেরকে আমি অভিবাদন জানাই। তারা আমাদের নতুন শহীদ।
ধন্যবাদ আপনাকে। এখানে আরেকটি প্রশ্ন আমার আছে, সেটি হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র দেখছি ছাত্রলীগ, আমরা দেখছি যে ছাত্রলীগ বনাম এই যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা, এবং ছাত্রলীগের যে সভাপতি আছে সাদ্দাম, সাদ্দাম মনে হয় ছেলেটার নাম সাদ্দাম হোসেন, তারও আমি একটি ইয়া দেখলাম পরশুদিন, যে দাঁড়িয়ে বলছে যে মাঠে আসুক, আমরা দেখিয়ে দিব কত ধানে কত চাল, এরকম টাইপের কথাবার্তা। আমার কথা হচ্ছে এটি তো একটি খুব কাম অ্যান্ড কোয়াইট, এটি জনগণের একটি দাবি ছিল, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি ছিল, সে কারণে আমি বলছি যে জনগণের দাবি। তো ওরা যদি কোনো খারাপ কিছু করে, এই সাধারণ ছাত্রছাত্রীরা, তাহলে তো আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, সবাই আছে। তো এখানে ছাত্রলীগকে কেন আমরা বারবার দেখি মারমুখী? আমরা ছাত্রলীগকে কেন বারবার রাস্তায় দেখি? ছাত্রলীগ তো আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী না। তাহলে কি আম, আওয়ামী লীগের ছায়াতলে ছাত্রলীগ নামে, এটা কি আসলে আওয়ামী লীগের একটা ডিফেন্স সিস্টেম? আওয়ামী লীগ কেন ছাত্রলীগকে বারবার ব্যবহার করে? আপনার কি মনে হয়? এটা আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির একটা স্ট্র্যাটেজি। আমরা অতীতে দেখেছি ছাত্র দল আর ছাত্রলীগের মধ্যে বস্তুত কোনো রকমের পার্থক্য নাই। একটা জিনিস আপনি দেখেন, এই যে ছাত্রলীগের বলেন আর ছাত্র দলের বলেন, এদের যারা নেতৃত্বে আছে তাদের গড়পড়তা বয়স কত? এরা কি ছাত্র? এরা কি ছাত্র? এরা সব মধ্যবয়স্ক এক একজন ব্যক্তি, তাদের নিজস্ব স্বার্থের জন্য, নিজস্ব সুবিধার জন্য তারা এই কাজ করে যাচ্ছে। সুতরাং এরা, এদের চাকরি, এদের এটা, তারা চাঁদাবাজি করে, তারা বিভিন্ন জায়গা থেকে টাকা উঠায়। আপনি দেখুন যে এই রোকেয়া হলের একটা ছাত্রলীগের প্রেসিডেন্ট, তার জন্মদিনের যে সাজ সরঞ্জাম আয়োজন, কয়েক লক্ষ টাকার। এটা কি এই ঢাকা ইউনিভার্সিটিতে এরকম কি ছিল কোনো সময়? এইখানে এই সরকার এসে, এবং আগের অতীতের সরকাররাও, এরা ছাত্রদেরকে অ্যাবিউজ করে। আমি মনে করি কি, বাংলাদেশের বাংলাদেশের তো একটা জটিল অবস্থা। ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে আপাতত বন্ধ রাখা দরকার। এই ছাত্র রাজনীতির কোনো দরকার নাই। যেসব বৃদ্ধ ছাত্ররা আছে তাদেরকে অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে পাঠাই দেওয়া উচিত, যে তোমরা সেখানে পড়াশোনা করো। কারণ আপনি দেখুন যে এই কোটা আন্দোলন যারা ছাত্ররা করছে তাদের চেহারা দিকে আপনি দেখান, তাদের বয়স 20, 21, 17, 18। তারা তরুণ, তারা তরুণ। আর এই যে দেখেন ছাত্রলীগ, ছাত্রলীগ তো আপনার বিহারীদের পর্যন্ত আয়না ঢাকা ইউনিভার্সিটিতে আক্রমণ করাইছে। এই শিয়ালবাড়ির ওই জায়গা থেকে 200 বিহারি, যেগুলি এই আপনার এই, বিভিন্ন রকমের এই আহ, আহ, অবৈধ কাজকর্মে জড়িত, এবং গুন্ডা পান্ডা, এদেরকে নিয়ে আপনার এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের উপরে আক্রমণ করেছে। এটা তো পাকিস্তানি সে টিকা খানের মতো কাজ করছে। এটা ন্যাক্কারজনক, আমি এটাকে ন্যাক্কারজনক আহ, মনে করি। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে আমরা সেই পুরনো গল্প শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি আন্দোলন, তাদের একটি দাবি, কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্টের থেকে বারবার বলা হচ্ছে যে জামাত বিএনপি ইন্ধন দিচ্ছে, জামাত বিএনপি এটিকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করছে। আপনি কি তাই মনে করেন? জামাত বিএনপি যারা করেন, তাদের কি কোনো ছেলে মেয়ে নাই? তাদের কি ভাই নাই, বোন নাই? তাদের স্বার্থ এখানে সংশ্লিষ্ট। তারা একজন অভিভাবক হিসেবে এই এই আহ, এই আন্দোলনে জয়েন করতেই পারে। এবং এটা কি রাজনীতির ঊর্ধ্বে? এটা তো রাজনীতির ঊর্ধ্বে না। এখানে মানুষের অধিকার, ছাত্রদের অধিকার, তরুণদের সম অধিকার প্রতিষ্ঠায় তাদের তো আন্দোলনে আরো আগে সামিল হওয়া উচিত ছিল। জি, আমারও তাই মনে হয়েছে যে আমরা ছাত্র দলকে বা ওনাদেরকে হয়তো অনেক পরে দেখেছি এই আন্দোলনে। এই আন্দোলনটা আমাদের সাধারণ শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পরে হয়তো ওনারা মাঠে এসছে। আমিও আপনার সাথে এই বিষয়টিতে একমত। আরেকটি কথা, সেটি হচ্ছে গিয়ে গতকালকে পর্যন্ত দেখেছিলাম যে 12 জন, আজকে একটু আগে ফেসবুকে এবং অন্যান্য জায়গায় দেখলাম, আমি দেখেছি 41 জন আম, বা তারও বেশি আমরা এই ছেলেগুলোকে আমাদের হারিয়েছি। তারা সবাই আপনার আমার আমাদেরও সন্তান আছে, আমাদের ছেলেদের মতনই বয়স হবে তাদের। আম, তো এই যে এর শেষ কোথায়? বা এখন আমরা দেখছি সরকার ওদের সাথে সংলাপে বসতে যাচ্ছে, বলছে যে দরকার হলে আজই বসবো। আমি শুনেছি যে আইনমন্ত্রী বলছেন এই কথা, এবং প্রধানমন্ত্রী নাকি আইনমন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যে এদের সাথে বসে একটা মিউচুয়াল একটা এগ্রিমেন্টে আসার জন্য। তো
তো গতকাল পর্যন্ত যাদেরকে রাজাকার বলা হলো বা কোনো মতেই বসবেন না, কোর্ট ডিসাইড করবে কি হয় কিভাবে হবে, তো আজকে ওদের সাথে আজই বসতে হবে, আজই বসার জন্য রাজি হয়ে গেল, এই যে টার্নটা আসলো, আপনার কি মনে হয় এটা কেন? সরকার কি ভয় প্রথমত পাচ্ছে? যে সরকার বলছে যে কোর্টের উপর আস্থা থাকা উচিত, জি। আপনি একজন আইনজ্ঞ, আপনাকেই আমি বলি, বাংলাদেশের লোকজন, জনগণ এবং ছাত্রছাত্রী কারোরই কিন্তু বিচার ব্যবস্থার উপরে, আহ, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে খুব একটা আস্থা নেই। এটা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে যে কোর্ট কিভাবে একটা সেটেলড ম্যাটারকে বাতিল করে দিতে পারে, কিভাবে এখানে। এবং সরকার কিন্তু এই বাতিলের বিরুদ্ধে, সরকার এই বাতিলের বিরুদ্ধে কিন্তু আবার অ্যাপিল করছে, লিভ টু অ্যাপিল করছে হায়ার কোর্টে, জি। অ্যাপিল ডিভিশনে জি। অ্যাপিল করছে। তাতে বোঝা যাচ্ছে যে সরকার আর আন্দোলনকারীদের মধ্যে তো বিভেদ থাকা উচিত নয়, তারা তো একই পক্ষে আইনগতভাবে। কিন্তু ছাত্র ছাত্রীরা জানে যে এটা একটা চাতুরতা, এটা একটা চালাকি, এবং প্রধানমন্ত্রীর যে ঔদ্ধত্যপূর্ণ কথা, সে কথাই তো প্রকাশিত হয়েছে যে নাতিপুতিরা পাবে নাকি এই চাকরি। নাতিপুতি কেন, কোনো পুতিদেরই পাবে না, চাকরি পাবে মেধার ভিত্তিতে, চাকরি পাবে মেধার ভিত্তিতে, বংশানুক্রমে এই হতে পারে না। আর একটা বিষয়, যে এইখানে আপনি জিনিস দেখেন, একজন রাজাকারের নাতি সে একজন মুক্তিযোদ্ধার মেয়েকে বিয়ে করছে, এরকম নজির তো আছে, প্রধানমন্ত্রীর পরিবারের মধ্যেই আছে। তো উনি এই ধরনের কথা কেন বলেন? উনি যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এই নাইমুল ইসলাম সাহেবকে, ওনার প্রেস তার সচিব। জি। তার পিতা প্রেস সচিব হিসাবে তাকে জি। নিয়োগ দিয়েছেন। তার পিতা তো আপনার পিস কমিটির ভাইস চেয়ারম্যান ছিল কুমিল্লাতে, উনি নিজেই লিখেছেন, উনি এটাকে লুকান নাই। উনি বলছেন যে আমি তখন আহ, কিশোর ছিলাম, ক্লাস 8-এ পড়তাম, আমার কিছু বলার ছিল না। আমি এবং তাকে তো দায়ী করা হয় নাই, প্রধানমন্ত্রী তো তাকে দায়ী করেন নাই যে তোমার পিতা পিস কমিটির ভাইস চেয়ারম্যান। পিস কমিটির ভাইস চেয়ারম্যান অত্যন্ত ভয়াবহ বিষয়, আমরা দেখেছি তো ডেঞ্জারাস যে একটা পথ। জি। পিস কমিটি ডেঞ্জারাস ছিল, তারা ধরিয়ে দিত মেয়েদেরকে নিয়ে, সেই আর্মি ক্যাম্পে নিয়ে যেত, একটা ভয়াবহ তার ছেলেকে যদি আপনি সচিব পদমর্যাদায় অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, ধরে নিছেন কারণ সে শিশু ছিল, কিশোর ছিল, তাহলে এই যুগের একটা রাজাকার পরিবারের নাতি, তাকে কেন আপনি ডিসক্রিমিনেট করবেন? এটা ন্যাচারাল জাস্টিসের এগেনস্টে, এটা হিউম্যান রাইটস এর এগেনস্টে, এটা সকল রকমের আহ, আইন কানুন বিচার বিবেচনার বাইরে চলে যায়। 1% না, 0.2% লোকের সার্টিফিকেট আছে এই মুক্তিযুদ্ধের, রাইট? তাহলে কি জি। বাকি সবাই রাজাকার? এইসব কথা উনি বলে বাংলাদেশের এই জনগণকে উনি বিক্ষুব্ধ করে তুলেছেন। আজকে সারা বাংলাদেশ চলছে, ওনার বিরুদ্ধে একটা অনাস্থা আনছে, জাতি ওনার বিরুদ্ধে অনাস্থা আনছে। ওনার এখন পদত্যাগ করা উচিত, ওনার একটা দুর্নীতিবাজ সরকার উনি পরিচালনা করছেন। ওনার পিয়ন চাপরাশির 400 কোটি টাকা, 400 কোটি টাকা ওনার পিয়নের, উনি বলেন কি আমি ওর আইডি টাইডি রেখে ছেড়ে দিয়েছি। এটা কি ধরনের কথা? এ ধরনের কথা তো, এ ধরনের কথা তো আলজাইমার্স রোগী ছাড়া কেউ বলতে পারে না। আর উনার মন্ত্রীর দুর্নীতির কথা, উনার সচিবের দুর্নীতির কথা যখন কেউ বলে, তখন তিনি তাকে ফায়ার করে দেন এক কলমের খোঁচায়। আপনার এই কথা থেকে আমি একটি কথা বলবো, আপনি ওনার পিয়নের কথাতেই আমি বলছি যে উনি বলেছেন যে ও 400 কোটি টাকা, এবং ও তো উড়ো হেলিকপ্টার ছাড়া কোথাও যায় না, হেলিকপ্টার ছাড়া চলে না, উনি এমনটিও বলেছেন। এবং এইটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে বেশ কিছু কথা আছে যে আমরা দেখেছি, গত সপ্তাহে আমরা দেখছিলাম যে আবেদ আলী, পিএসসির একজন ড্রাইভার, উনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এবং গত 10 বছর ধরে উনি প্রশ্নপত্র, 12 বছর, সরি আমার যদি ভুল না হয়ে থাকে, 12 বছর ধরে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। এবং এখানে একটি ড্রাইভারের পক্ষে তো এটা সম্ভব না, এটা আপনিও বোঝেন, এটা আমিও বুঝি, যে এখানে দেয়ার আর বিগ ফিশেস টু ক্যাচ, এখানে আরো অনেক বড় বড় হাত আছে যে কারণে কিনা এরকমটি হয়েছে। তো আমরা যদি দেখি যে পিএসসি বা আমরা অন্যান্য অর্গানাইজেশন গুলো দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সব জায়গা থেকে দুর্নীতি, সব জায়গা থেকে দুর্নীতির কথাগুলোই আসছে। তো অনেকে বলে যে কোটা আন্দোলনটা নাকি আমাদের সরকারের এই যে নানামুখী দুর্নীতি, উনার সাথে যারা আছেন বা যারা জড়িত, এদের লেভেলে নানামুখী দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই কোটা আন্দোলনটাকে উনারাই নাকি অনেকটা উস্কাচ্ছে। আপনার কি মনে হয়?
না, এখানে এমনও হতে পারে যে আপনি দেখুন যে প্রত্যয় যে স্কিমটা আর এই কোটা আন্দোলন তো সৃষ্টি করা হয়েছে। কোটা আন্দোলন কিন্তু মানে হাইকোর্টে মামলা করে এটাকে একটা রায় এনে এটাকে সৃষ্টি করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম জি। নীল দল, সাদা দল, সব শিক্ষকদের এক করে ফেলা হয়েছে প্রত্যয় সেই পেনশন স্কিমের মাধ্যমে। সুতরাং এ ধরনের একটা চিন্তা ভাবনা অনেকে করতেও পারেন যে কোনো একটা শক্তি ওনাকে সরিয়ে দিবার জন্য এই ধরনের সারা দেশব্যাপী উত্তাল হয়ে উঠছে। কিন্তু বাস্তবতাটা যেটা হচ্ছে যে উনি যেভাবে রাষ্ট্র না না, ব্যবস্থা। ওনাকে, সরি আমি তাহলে একটু বলি, উনাকে সরিয়ে দেওয়ার জন্য না, বরঞ্চ ওনাকে সেভ করার জন্য। না, কারণ উনি হচ্ছে সেভ ওনাকে করছেন। চতুর্দিকে যে দুর্নীতিটা ছিল, সেই দুর্নীতিটাকে ধামা চাপা দেওয়ার জন্য কোটা আন্দোলনটাকে তৈরি করা হয়েছে। কিন্তু কোটাটা যে এই রূপ নিবে, এটা হয়তো ওনাদের ধারণা ছিল না। এটা অনেকে বলে। না, এটা উনি তো ক্ষমতায় আর থাকবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ যদি অর্ধ শতাধিক ছাত্রকে হত্যা করে কোন স্বৈর শাসক বাংলাদেশে টিকতে পারবে না। এই আন্দোলন সারা বাংলার ছড়াই গেছে, সব জায়গায় সকল মানুষ ক্ষুব্ধ। এই মুহূর্তে দেখেন যারা দেশে আছে, আমি এই মুহূর্তে দেশের বাইরে আছি, আমি সহসাই ফিরবো। এই মুহূর্তে সারা বাঙালি জাতি ক্ষুব্ধ হয়ে উঠছে, এমনকি পশ্চিম বাংলার বাঙালিরা পর্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠছে যে আপনার স্বার্থ রক্ষার জন্য, গদি রক্ষার জন্য আপনার তরুণীদের রক্তে বাংলার মাটি আপনি রঞ্জিত করবেন? এটা কি হতে পারে? আমি মনে করি কি ওনার রিজাইন করা উচিত, এই মুহূর্তে ওনার রিজাইন করা। শি হ্যাজ নো রাইট টু স্টে ইন পাওয়ার। ওনার থেকে বরঞ্চ ভালো আপনজন হারানোর বেদনা তো কারোর আসলে বুঝতে পারার কথা না। কারণ অনেকে, উনিই তো সবচেয়ে বেশি ওনার আপনজন একসাথে হারিয়েছে। তো উনারই আসলে বুঝতে পারার কথা যে একটি মায়ের বুক যখন খালি হয় তখন কেমন লাগে, বা একটি বাবার কাঁধে যখন তার সন্তানের কফিনটি ওঠে, সেটি যে কতটা ভয়াবহ, কতটা ভারী, সেটা তো আসলে ওনার খুব ভালো করেই বুঝতে পারার কথা। যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসি। আপনি বলছিলেন যে কোর্টের ডিসিশনের কথা বলছিলেন। আমি জানি না আপনি দেখেছেন কিনা, এই নিউজটি জাস্ট কিছুক্ষণ আগে এসছে, 15-20 মিনিট আগে। সেটি হচ্ছে গিয়ে আমাদের যে হাইকোর্টে তো ডিসিশন হয়েই গেছে আমরা জানি, তার এগেনস্টে তো অ্যাপিলেট ডিভিশনে তো কোর্টটা পুনর্বহাল থাকবে, এটা তো হাইকোর্ট ডিসিশন দিয়েছিল। সো অ্যাপিলেট ডিভিশনে তো এটার জন্য একটা ডিসিশন হওয়ার কথা নেক্সট মান্থে, অগাস্টে হওয়ার কথা ছিল। কিন্তু আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে শুনানিটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায় কিনা। এবং আম, আমি যেটা শুনেছি, আমার কাছে যে নিউজ আছে সেটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, উনি চেম্বার জাজ এনায়েতুল রহিমের বাসায় গিয়েছেন এবং ওনার সাথে আলাপ করে এই লিভ টু অ্যাপিলের এই শুনানিটা এই রবিবার নিয়ে এসেছেন। মানে এই যে কামিং যে রবিবার, সেই রবিবার, কারণ কালকে আর পরশু তো আদালত বন্ধ। সো রবিবার দিন নিয়ে এসেছেন। তো এখন আমার প্রশ্ন হলো, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল পর্যন্ত বললেন যে যা হবে আদালতের মাধ্যমে হবে। তো আদালত থেকে আমাদের ছাত্রছাত্রীরা নিরাশ হবে না বলেই উনি বিশ্বাস আহ করেন, এরকম উনি একটি কথা উনি বলেছেন। তাহলে আজকে সরকারের পক্ষ থেকে আদালতকে কেন, আদালতের এই কাজটি নিজের মতন করে চলতে না দিয়ে কেন তাড়াহুড়ো করে সামনে আনা হচ্ছে? এটি নিয়ে আপনার কি মন্তব্য? প্রথমত যে আদালতকে এরা অবজ্ঞা করে, আদালতের অনেক রায় তারা মানে নেয়, অনেক রায় মানে নেয়, এবং একটা চালাকি করে অনেক ডিসিশন তারা, যেমন কেয়ারটেকার গভর্নমেন্টের ডিসিশনটা আদালতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, এটারও আদালতের ঘাড়ে চাপিয়ে দিতে তারা চায়। এবং আদালতও তারা যেভাবে আদালতকে আহ, বিনির্মাণ করেছেন, সেই আদালতের উপরে সাধারণভাবে জনগণের কোনো আস্থা নাই। সেই জন্য ছাত্রছাত্রীরা কিন্তু কখনোই বলে নাই যে আমরা কেস করব, আমরা আদালতে যাব, এটা সেটা কেউ এখন বলে না যে আই উইল সুই ইউ, আমি তোমার বিরুদ্ধে মামলা করব। কারণ কোর্ট সিস্টেম বলেন, পুলিশ বলেন, সবকিছুই একটা মানে এই স্বৈরতান্ত্রিক সরকার যেভাবে হয়, উপর থেকে যা বলা হয় তাই হয়, আমরা সব জায়গায় দেখেছি। সুতরাং আস্থা নাই, জনগণের আস্থা নাই, সেটাই আমি মানে আদালতের এগেনস্টে কথা বলা অনেকটাই রিস্কি। তারা টাইম টু টাইম এই অবমাননার জন্য ধরে ধরে নিয়ে করেন। কিন্তু জি। আমি এটা বলছি না, কিন্তু আমি পাবলিকের সাথে আলাপ করে দেখেছি, এই ছাত্ররাই তো বলছেন তারা তো আদালতে যেতে চাচ্ছেন না, তারা আদালতের রায় তারা মানেন না। অ্যাকচুয়ালি আন্দোলন যেদিকে চলে গেছে, এই স্বৈরতান্ত্রিক সরকারের অবসানের পরে একটা নতুন সরকার হওয়া উচিত, যেখানে রাজনীতিবিদরা, যেখানে ইলেকশনটা এইরকম হবে না যে দুইটা দলের মধ্যেই
ক্ষমতা ভাগাভাগি হবে তা না, সেখানে এমন একটা সিস্টেম করতে হবে যেমন প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা, তাতে সকল ভোটারদেরই সে থাকে সংসদে। আপনার টার্ম লিমিট করে দিতে হবে, দুর্নীতি উৎখাত করতে হবে, প্রেসিডেন্টকে আপনার ডাইরেক্টলি নির্বাচিত করতে হবে। ক্ষমতার এই যে একটা এখন নায়কত্ব চলতেছে, এটা যেন না হয়, ক্ষমতার জন্য ব্যালেন্স হয়, এই ধরনের একটা রিফর্ম আপনার করা দরকার। শুধু আপনার একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলেই হবে না। শেখ হাসিনা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন, আবার এসে আপনি দেখুন যে এখন নায়কত্ব করছেন। খালেদা জিয়াও 2001 সনে ফ্রি ফায়ার ইলেকশনে এসে 21শে আগস্টের হত্যাকাণ্ড করছে, আপনার অপারেশন ক্লিন হার্ট করছে, অনেক কিছুই করছে। এই দুই পরিবারের, এই এই দল দুটো তো দুটো পরিবার, এই দুই পরিবারের বাইরে আপনার রাজনীতিকে নিয়ে আসতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, একটা বৈষম্যহীন জনরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, জনগণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। জি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে ইউজিসি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তো এখন তাদের কি আসলে, ইউজিসির কি আসলে সে এখতিয়ার আছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার? এবং এটি তো আবারও যেটি বলছি, এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটি দাবি ছিল, তারা, এবং তাদের এটা একটা আম, অহিংস দাবি ছিল। তো এই দাবিটা তো তারা এটা বন্ধ করে দিয়ে তাদেরকে হল ছাড়া করার আসলে খুব বেশি দরকার ছিল? এটি কি এই রক্তাক্ত জায়গায় নিয়ে গিয়ে এখন ইউনিভার্সিটি গুলো বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে এই যে এই আন্দোলনটাকে ধামাচাপা দিতে যাচ্ছে, কন্ট্রোল করতে যাচ্ছে, এটি নিয়ে আপনি কি মনে করেন? প্রথমত যে চারটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলি প্রত্যেকটাই কিন্তু সংসদে আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এগুলি ইউজিসির আওতায় না, এগুলি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে হেড, যে ভাইস চ্যান্সেলর, তার সেই ইচ্ছে করে বন্ধ করতে পারে। কিন্তু ভাইস চ্যান্সেলর যাদেরকে বানানো হয়েছে আপনার পাবলিক ইউনিভার্সিটি, তারা তো আপনার শিখণ্ডী, তারা তো মেরুদণ্ডহীন, তারা তো সম্পূর্ণভাবে মেরুদণ্ডহীন, চাটুকার, এবং শিক্ষায়ও তারা অনেকে থেকেই পিছিয়ে আছে। তাদেরও আপনার যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যদি আপনি দেখেন, অনেকের একজনের তো অনার্স ডিগ্রি ছিল না, ঢাকা ইউনিভার্সিটি টিচার হয়েছে, এই আপনার এই ভিসি হয়েছে 2 টার্ম, এরকম লোকও আছে। সুতরাং এইখানে এটাই আহ, আহ, মানে এটাই সাধারণ বিষয় যে এইসব ইউনিভার্সিটির ভিসিদের কোনো মেরুদণ্ডহীন, বেসিক্যালি এরা চাটুকারিতা করে বেড়ায়, ছাত্রলীগদের পিটায় পাটায়। এই যে আপনি দেখেন এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পালাই গেছে ভিসি শেষ পর্যন্ত। এসবদেরকে বাতিল করে দিয়ে অ্যাকচুয়ালি প্রকৃত শিক্ষাবিদদেরকে আনতে হবে, শিক্ষাবিদদেরকে এনে ভিসি বানাতে হবে, এইভাবে হবে না। জি, ঢাকা ইউনিভার্সিটির ভিসিও দেখলাম, উনি বলেছে যে ইউনিভার্সিটি ক্যাম্পাস আর আমার নিয়ন্ত্রণে নেই। রিজাইন করে না কেন? উনি যদি একটা মেরুদণ্ড আহ, সম্পন্ন ব্যক্তি হন, যে ওনার ইউনিভার্সিটি, উনি চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি যদি মনে করেন যে আমার নিয়ন্ত্রণে নাই, ওনার কথার বাইরে পুলিশ এসে ওনার ছাত্র ছাত্রীদেরকে মারে, গুন্ডা ঢুকায়, তাহলে ওয়াই হি ইজ স্টিল ক্লিংিং টু দ্য পোস্ট? হি শুড রিজাইন ইমিডিয়েটলি। আচ্ছা, আমরা আবার কোটার কথায় ফিরে আসি। আমাদের কথাই তো এতটুকু পরিষ্কার যে আমরা চাচ্ছি কোটা থাকুক, হয়তো একটু সংস্কার করে থাকুক। তো এটাই যদি হয়, আপনার কি মনে হয় যে এক ব্যক্তি আমাদের দেশে যে বারবার কোটা ক্লেম করে, বারবার কোটাটা নেয়, এটা কি আসলে ঠিক, নাকি এটা অন্তত বন্ধ হওয়া উচিত? মানে আমি বলছি যে ধরেন একবার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় কোটা নিচ্ছে, আবার চাকরির সময় গিয়ে কোটা নিচ্ছে। তো এই যে একই ব্যক্তি বারবার যে কোটাগুলো নিচ্ছে, এটা আমার আমার এটা আমার মনে হয় যে এক ব্যক্তির আসলে জীবনে একবারই কোটা ক্লেম করতে পারা উচিত। আপনি কি মনে করেন? আপনি আমার সাথে আমি ভিন্ন মনে মত করি, অবশ্যই পোষণ আমি করতে মনে পারেন। করি যে প্রতিবন্ধী জি। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা পিছিয়ে আছে, এ ধরনের লোক ছাড়া, ব্যক্তি ছাড়া কারোর জন্য কোটা প্রযোজ্য না। কোটা না, বরং অ্যাফার্মেটিভ অ্যাকশন আপনি বলতে পারেন। যে নারীরা তো এখন জবে, শিক্ষায় অনেক দূরে এগিয়ে গেছে, এখন আর তাদের নারী কোটার দরকার নেই। তখন একটা সময় ছিল নারীদের কোটার প্রয়োজনীয়তা ছিল, এখন সেটা দরকার নাই। যদি দরকার তো থাকে আমি রাখেন, যদি আপনাকে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাহলে একটি একটি বক্তব্য, উনি যেইখান থেকে আসলে এই আন্দোলনটা এই মারাত্মক আকার ধারণ করেছে আপনি দেখেছেন, সেইখানে কিন্তু সেই বক্তব্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে বন্ধ তো করে দিয়েছিলাম 2018-তে, তো তার ফল কি হলো? আমি বেশি পিছনে যাচ্ছি না, আমি 2022-23-এর কথা বলছি। উনি বললেন সেখানে যে তোমরা যদি আপনারা যদি সেখানকার স্ট্যাটিস্টিক্সটা দেখেন, আপনারা দেখবেন যে খুব
খুবই কম নারী, সেখানে দুজন কি তিনজন নারী ফরেন সার্ভিসে ওনারা চান্স পেয়েছে। উনি এমন একটি কথা বলেছেন, উনি বললো যে, এবং উনি আরেকটি কথাও বলেছেন যে অথচ যদি কোটা থাকতো এই মেয়েগুলো তো কোথাও না কোথাও চান্স পেত। তো এখন তো এরা কোথাও চান্স পেল না। তো এরা বলুক এরা রাস্তায় নামছে কোটা চায় না, এইগুলো তারা বলছে, কিন্তু তারা তো যোগ্যতায় এবার আসতেও পারছে না। তো এই যে আপনি যে বললেন যে নারীরা একদম এগিয়ে গেছে, এই কথাটা কি আসলে আমাদের যে ফরেন সার্ভিস বা আমাদের যে বিসিএস, গত যে 5টা যে বিসিএস আমরা জানি যে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস, এই যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে কোটাটা বাদ দেওয়া হয়েছে, এখানে কি তাহলে আমরা রিপ্রেজেন্টেশনটা সেইভাবে পাচ্ছি, নারী রিপ্রেজেন্টেশন, অথবা আমরা এই যে যারা আদিবাসী বা প্রতিবন্ধী, এই 3টা গ্রুপ নিয়ে আসলে আমি বেশি বেশি ওয়ারিড। এই 3টা গ্রুপের রিপ্রেজেন্টেশন কি আমরা পাচ্ছি? আপনি দেখুন যে প্রতিবন্ধীদের বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না। প্রতিবন্ধীদের সংখ্যাও কম, আহ, জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধীদের সংখ্যাও কম। তারা কয়জনই বা বিসিএস বা চাকরির জন্য অ্যাপ্লাই করেন, এটাও দেখতে হবে। কিন্তু প্রতিবন্ধীদের কে আপনার প্রেফারেন্স দিতে হবে, কোন তাদের রুটি রুজি, তাদের অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তাদেরকে প্রেফারেন্স দিতে হবে। এ বিষয়ে কারো কিন্তু কোনো দ্বিমত নেই। তা নারীদের বিষয় আপনি দেখুন, আজকে সারা বাংলাদেশেই কিন্তু নারীরা আপনার অ্যাডমিনিস্ট্রেশনে আছে। ইউনো বলেন, এসি ল্যান্ড বলেন, ব্যাপক সংখ্যায় আছে, ব্যাপক সংখ্যায় নারীদের রিপ্রেজেন্টেশন আছে। আপনি যে দেখুন যে এই যে হিন্দুরা, হিন্দু ধর্মাবলম্বী, আপনি দেখেন হিন্দু ধর্মাবলম্বীর অফিসাররা কমপক্ষে 25% আছে এই বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে। এই যে তারা কি পিছিয়ে পড়া? তার তো পিছিয়ে পড়া না। যে ধর্মীয়, আমি তাদেরকে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বলতেছি। যেমন আপনার পশ্চিম বাংলায় 27% মুসলমান, সেখানে 3%-এর বেশি চাকরি নাই, অথচ তাদের ওখানে কোটা সিস্টেম টিস্টেম আছে, সামাজিক ব্যবস্থার জন্যই ওখানে তারা চাকরি পাচ্ছেন না। অন্য প্রসঙ্গে না, যে আমি শুধু এটা বলি যে যদি দেখা যায় যে কোনো গ্রুপ আন্ডার রিপ্রেজেন্টেড টু মাচ, তাহলে অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে যেতে পারে। কিন্তু সেরকম অবস্থা কিন্তু বর্তমানে বাংলাদেশে নাই। কিন্তু আপনার এখানে আহ, এই যে যেমন চাকমা বলেন, উপজাতি বলেন, অনেকেই কিন্তু চাকরিতে আছে, অনেকেই চাকরিতে ভালো ভালো পোস্টেও আছে। এখন বাংলাদেশে আরো একটা কোটা আছে, সেই কোটার কথা কেউ বলে না, পরিবারের কোটা। এই যে পরিবারের কোটা রাজনৈতিক ক্ষেত্রে, যেমন তারেক রহমান সাহেব, উনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, কোন কোটায়, উনি কোন কোটায় আসছে? আপনারা যে আমাদের এই যে এই বিভিন্ন এই যে রাজনৈতিক পরিবারের যে নমিনেশন পায় আত্মীয়রা, কোন কোটায় পায়? এই কোটার কথা তো কেউ বলে না। রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে, তাদের হাতেই তো সরকার ব্যবস্থা। সুতরাং আমাদের আমূল করতে হবে, পরিবর্তনের দিকে ঝুঁকতে হবে, বলতে হবে যে পরিবারতান্ত্রিক এই ব্যবস্থার অবসান না হওয়া পর্যন্ত এই ধরনের কোটার কথা বলেন, এই দুর্নীতির কথা বলেন, 400 কোটি টাকার চাপরাশির কথা বলেন, এই সব হতেই থাকবে। এই ব্যবস্থাকে আপনি রিপ্লেস করে একটা নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে বাংলাদেশ বৈষম্যহীন জনপ্রজাতান্ত্রিক বাংলাদেশ করতে হবে। আরেকটি প্রশ্ন আমার আছে, সেটি হচ্ছে কি, আমরা প্রায় প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। তো আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে গিয়ে, আমার কাছে এটা মনে হয়েছে যে ছাত্রদের যে স্লোগানটি খুব বেশি করে সামনে আনা হচ্ছে, সেটি হচ্ছে যে 2টা লাইন যেটা আমরা শুনছি, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথাটি যে বলা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই স্লোগানটি কিন্তু আসলে এই লাইনটি দিয়ে না, এটির উপরে একটি লাইন আছে, নিচে আরেকটি লাইন আছে, এটা কিন্তু 3 লাইনের একটি স্লোগান। তো আপনি নিশ্চয়ই সেটি জানেন, আমি তবুও আমাদের দর্শকদের জন্য বলছি যে এই স্লোগানটি, পুরো স্লোগান হচ্ছে গিয়ে, চাইতে এলাম অধিকার, বনে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এখন দেখেন, আমি আমাদের এই স্টুডেন্টদের থেকে মাঝখানের লাইনটি পিক করে এটিকে নিউজ করা হচ্ছে, এটিকে হেডিং করা হচ্ছে, এটিকে দিয়ে মুক্তিযোদ্ধা বনাম এই যে তরুণ এই বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে, এদেরকে একটা এন্টি জায়গায় দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য দায়ীটা কে? এই কাজটি কেন করা হয়েছে স্বাধীনতার এই প্রথমত বছর পরে? এই ছোট ছোট বাচ্চারা যারা কিনা মুক্তিযুদ্ধের সময় জন্মায়নি, তাদেরকে এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এভাবে করে দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি কি বলতে চান? এটি এটার কারা হচ্ছে কি, করলো? এখানে সরকারের মধ্যে একটা বিহারি ঢুকছে,
প্রতিমন্ত্রী পর্যায়ে বিহারি, এই বিহারিটা জানে না, বাংলা ঠিক মতো বুঝে না, সে উল্টাপাল্টা বলে। আর একটা আছে, আরো কিছু লোক আছে জ্ঞান পাপী, ষাট ঠার, এরা এরা আহ, নিজেদেরকে নিজেদেরকে মুক্তিযুদ্ধের প্রতিভূ ভাবে, অথচ মুক্তিযুদ্ধে জয়েন করে নাই। আপনি দেখুন এই যে আমাদের জাফর স্যার বললেন একটা কথা, যে আমি আর ঢাকা ইউনিভার্সিটিতে যাব না। জি। উনি জাফর বাসার, জি। এফএসএল থাকতেন, আমিও থাকতাম এক সময়। ওনাকে আমরা বেশ সম্মানই করতাম। তো যাব না, কারণ গেলে চারিদিকে রাজাকার হবে, রাজাকার দেখব। তো উনি যখন 71-এ যুদ্ধের সময়, যখন সবাই ট্রেনসে থেকে যুদ্ধ করছে বনে জঙ্গলে, উনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তখন ফিজিক্স পড়ছে কার্জন হলে, রাইট? তখন উনি কি দেখছে? তখন উনি কি দেখছে? যদি ছাত্ররা বলে যে 71-এ যারা এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদেরকে আমরা দেখতে চাই না, তখন কি হবে? এই ধরনের সুবিধাপ্রাপ্ত লোকজন, সুবিধাবাদী লোকজন ওর মুক্তিযুদ্ধে যায় নাই কেন? তার বয়স কত ছিল? আপনি দেখেন যে শাহরিয়ার কবির কোথায় মুক্তিযুদ্ধ গেছে, অথচ দিন রাত বস্তার পর বস্তা লিখে যাচ্ছে মুক্তিযুদ্ধের সম্বন্ধে। এর ফলে হয়েছে কি, একটা আপনার একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে মুক্তিযুদ্ধ সম্বন্ধে, এবং মুক্তিযোদ্ধার সম্বন্ধে ভুল ধারণা সৃষ্টি করতেছে এইসব ভাড়াটিয়া লেখকরা। জি, ধন্যবাদ আপনাকে। আমি আমার একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে জাস্ট একটি প্রশ্ন করেই আমি আপনাকে, আপনি আপনার মতন উত্তরটি দিবেন। সেটি আমি জানতে চাচ্ছি যে আমরা দেখছি এই আন্দোলনটি বারবার ঘুরে ঘুরে হচ্ছে, 2018-তে হয়েছে, 2024-এ হচ্ছে। তো এটির তো আসলে দরকার ছিল না, এটি তো চাইলে আগেই সলভ করা যেত। তো অনেকেই বলে যে আসলে আমাদের রাষ্ট্র সংস্কারটা তুমুল ভাবে করা দরকার। 1971-এর পরে, আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে, তখন থেকে আসলে আমরা এমন কিছু জিনিস রেখে দিয়েছি আমাদের মেকানিজমে, যেটি কিনা আমাদের রাষ্ট্রটাকে আসলে সংস্কার করা হয়, সংস্কার করা হয়নি বিধায় আমরা বারবার এসব সমস্যার মধ্যে পড়ছি। আপনি কি বলতে চান সে বিষয়ে? না, আপনার প্রশ্ন খুব কারেক্ট প্রশ্ন, যে রাষ্ট্র সংস্কার কি, আপনার এই যে সরকার ব্যবস্থা, সরকার কিভাবে চলবে, এই বিষয়টার উপরে যদি একটু জোর দেওয়া হয় তাহলেই কিন্তু আসলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমরা দেখি যে 5 বছরের জন্য যখন এমপিরা নির্বাচিত হয়ে আসেন, তারা তখন দেশের মালিক হয়ে যান, তাদের গাড়ি পান, ট্যাক্স ফ্রি, এটা পান সেটা পান, প্লাস সবাই দুর্নীতি করেন। আমি বললাম সবাই, যদি কেউ দুর্নীতি না করে থাকেন সেজন্য আপনি উনি এই এখন প্রোগ্রাম দেখে আমার এক্সেপশনাল। নামে যেন মামলা করে দেন, আমার নামে, আপনার নামে না। এটা আমার দায়িত্ব দিয়ে বলতে, সবাই দুর্নীতি করেন এই এই সব এমপিরা। এখন প্রশ্ন হচ্ছে কেন দুর্নীতি করতে পারেন তারা? কারণ অ্যাকাউন্টেবিলিটি নাই, এবং উচ্চ মহলে দুর্নীতি করে, তাদের পরিবার দুর্নীতি করে। এই থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে এমন একটা স- নির্বাচন ব্যবস্থা করা, যে নির্বাচনে সকল জনগণ যেন ভোট দিলে ভোটটা কার্যকরী হয়। এখন এই যে ফার্স্ট পাস্ট দি পোস্ট, এই যে এই যে যে উইনার্স টেক অল, যে সিস্টেমটা, এই সিস্টেমটার বাইরে যেতে হবে। এখানে আপনি দেখেন ইউরোপের অনেক দেশে, প্রায় 80টা দেশে এখন প্রপোর্শনাল নির্বাচন করা হয়, অর্থাৎ যে পার্টি যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সিট পাবে। এর ভিতরে জটিলতা আছে, অনেক রকম আছে, আপনার মডেল আছে। তো বাংলাদেশে প্রপোর্শনাল নির্বাচন যদি চালু করা যায়, তাহলে এই দুই পার্টির এই যে অ্যাবসলিউট হোল্ড অন দি সিস্টেম, এই গভর্নমেন্ট, এইটা আপনার কেটে যাবে। সেখানে তাদের কোয়ালিশন করতে হবে। কোয়ালিশন মানেই হচ্ছে যে একটু লাগাম টেনে ধরা। আরেকটা বিষয় হচ্ছে যে পলিটিক্যাল পার্টির মধ্যে গণতন্ত্র আনা, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা একটা পার্টির চিফ থাকতেছেন 30 বছর, যতদিন পর্যন্ত উনি জীবিত আছেন ততদিন পর্যন্তই উনি ওই পার্টির চিফ থাকেন। তার রেজাল্ট হচ্ছে যে পার্টির ভিতরে একটা স্থবিরতা আসে যায়, গণতন্ত্র থাকে না। যে পার্টিতে গণতন্ত্র নাই, সে পার্টি কিভাবে সরকারে গণতন্ত্র আনবে? আপনি দেখেন যে ডক্টর কামাল হোসেন, আপনাদের আহ, আহ, বিশেষ বিশেষজ্ঞ আইনজীবী, উনি যে গণফোরাম ছিল, তাতে উনি কত বছর ছিলেন ওনার চিফ, মানে পার্টির প্রধান হিসেবে? হয়তো 30 বছর। বা আমি এরকম ওনাকে অসম্মান করার জন্য বললাম না, একটু উদাহরণ হিসেবে দিলাম। এখানে পার্টিতে এমন ভাবে ব্যবস্থা করতে হবে যে 6 বছর কিংবা টু টার্ম অথবা 6 বছর ম্যাক্সিমাম, এর বাইরে কেউ পার্টি চিফ থাকতে পারবে না, এবং তাদের কোনো নিকট আত্মীয় তাকে তার পরিবর্তে আসতে পারবে না। আর টার্ম লিমিট করা, প্রধানমন্ত্রী 2বার হওয়ার পরে আর হওয়ার তার দরকার নাই। 2বারের সার্ভিস যথেষ্ট সার্ভিস।
আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে 5 বছরের কথা বলি, 5 বছরের টু লং এ টাইম। আপনি 4 বছর সংসদের, 4 বছরেই আপনার এই সংসদের আয়ু আপনি করতে পারেন, উম, নির্ধারণ করতে পারেন জি, মেয়াদ, বাইরে অনেক অ্যাকর্ডিং টু। দেশে সেরকমই আছে, জি। না আর না না, কতগুলি। আমরা ঠিক আছি, আমাদের এখানে এটা হচ্ছে, ওটা আমি জাস্ট রেকর্ড করছিলাম, সো রেকর্ডটা স্টপ হয়েছে, কিন্তু আমাদের লাইভ ওকে, স্ট্রিমিং ওকে। ইটস ও গোয়িং অন। লাইভে চলতেছে, ওকে, জি জি জি, থ্যাংক ইউ, লাইভে থ্যাংক চলতেছে, সেটা আমি ইউ। আলাদাভাবে আবার রেকর্ড করে রাখছিলাম আর কি। ওকে, তো রাইট। আর একটা ওইখানে বিষয় ঠিক আমি আছে। মনে করি জি যে আমাদের এখানের প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা, সেটা বিএনপির আমলেও ছিল, শুরু হয়েছিল, এবং শেখ হাসিনার আমলে সেটা তুঙ্গে পৌঁছে গেছে। সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। এই ব্যবস্থাটা মনে হয় সঠিক না। আমাদের প্রেসিডেন্টকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত করতে হবে, এবং আপনার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স আনা দরকার আছে, যাতে একনায়কত্বের সৃষ্টি না হয়। এর বাইরেও অনেক কিছু আছে, যেমন দুর্নীতি দমনের জন্য আপনার কঠোর হতে হবে। যারা সচিব কিংবা তার উপরের লেভেলের যত কর্মকর্তা কর্মচারী আছেন, মন্ত্রী আছেন, তাদের সম্পত্তির হিসাব, তাদের ট্যাক্স রিটার্ন ম্যান্ডেটরি ওপেন করে দিতে হবে, চাইলেই যে কেউ যেন দেখতে পারে। তাতে হবে কি, আপনার স্বচ্ছতা আসবে, এবং আপনার এই আমরা হয়তো এই এই দুর্যোগপূর্ণ অবস্থা, এই যে একটা ভয়াবহ অবস্থা থেকে আমরা হয়তো আহ, মুক্তি পেতে পারি। দ্যাটস রাইট। আমি আপনাকে একদম শেষ প্রশ্নটি আমাদের করব, সেটি হচ্ছে গিয়ে, আপনি কি মনে করছেন এখন আমরা যে ভয়াবহ রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছি? আমি আগেই বলেছি, আপনিও আমার সাথে প্রোগ্রামের আগে একমত হয়েছিলেন যে আপনি দেখেছেন 41 জন এই পর্যন্ত আমাদের। 44 জনের কথা আমাকে বলছে, আনকনফার্মড, জি আনকনফার্মড, কিন্তু আমার কাছে একজন এইমাত্র জানালেন যে জি, 44 জনের খবর পাওয়া গেছে, এবং আচ্ছা, সেই ইউনিভার্সিটি বা জায়গার নাম ধরেই। জি তারপর আমি বললাম যে এটা আনকনফার্মড, এখনো জি জি, কনফার্ম আমিও না। পেয়েছি সেটা, আমি পেয়েছি 41 জনের, সেটাও যদি আনকনফার্ম, বাট আমিও প্রত্যেকের নাম এবং ইউনিভার্সিটির নামগুলো সহ এরকম পেয়েছি। তো আমি বলতে চাচ্ছি যে এই যে এই ভয়াবহ অবস্থা, এর শেষ কোথায়, বা এর থেকে আমরা মুক্তিটা কিভাবে পাবো, বা আপনি আহ, কি মনে করছেন যে এটার সুরাহাটা কিভাবে হবে? এটি বলেই আসলে আমরা প্রথমত আমাদের দেখেন প্রোগ্রামটা শেষ দেখেন যে ঘটনা প্রবাহ যেভাবে যায় অন্যান্য, জি আমরা বাংলাদেশেও দেখেছি, অন্যান্য দেশেও দেখেছি, এইভাবে 44 জন 50 জন ছাত্র তরুণ হত্যা করে কোনো সরকার তো টিকে থাকতে পারে না, জি, এরাও টিকে থাকতে পারবে না। তবে এদের যদি সদিচ্ছা থাকে, তাহলে এরা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে ক্ষমতা ছেড়ে দিতে পারে, দিয়ে, এবং তখন জনগণ নির্ধারণ করবে যে কোন ধরনের কি কি করা উচিত। এইখানে একটা সিভিল ওয়ার লাইক সিচুয়েশন করার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন ইমার্জেন্সি ঘোষণা করে প্রধানমন্ত্রী তার ক্ষমতা ছেড়ে দিয়ে প্রেসিডেন্টের হাতে সকল ক্ষমতা দিয়ে আপনার চলে গেলে, রিটায়ার করলে, রিটায়ার করার জন্য খুব সহজ কোনো বিষয় হবে না। কারণ যে সব মানুষ মারা গেছে, তাদের যে প্রতিহিংসা ওনার উপরে আসবে। তারপরেও ওনার নিরাপত্তা দেওয়া উচিত ওনাকে, ওনার এখন রিজাইন করা উচিত, আপনার কি মনে হয় ইমার্জেন্সি এটি দিয়ে এটি রিজাইন কি করা আসলে উচিত। সম্ভব? কারণ আমরা দেখেছি এই সরকারের আমলেই আমরা দিনের ভোট রাতে হতে দেখেছি। তো না, যে ভোট সরকার হয় নাই এত, ওগুলিকে। বা আবার ভোটই হয়নি, জি। তো আমরা যেটি মানে 14-তে দেখেছি, 18-তে দেখেছি, এখন তো আমরা 24-এও আমরা দেখেছি। তো 23-এ, সরি 23-এ দেখেছি। তো আমি বলতে চাচ্ছি, যেই সরকার কোনো মতেই ক্ষমতা ছাড়তে চাচ্ছে না, যে কোনো কিছুর মূল্যে ক্ষমতায় থাকতে চাচ্ছে, আর এখানে তো এই ছাত্ররা তো এই দাবিটি একবারও করেনি যে প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হবে বা আমরা সরকার পতনের জন্য আন্দোলন করছি, এরকম কোনো দাবি এই ছাত্ররাও করেনি, অথবা আমি এখনো শুনিনি কোনো পলিটিক্যাল পার্টি থেকে এরকম কোনো দাবি এসছে। আপনার কি তাহলে মনে হয় যে আওয়ামী লীগের মতন সরকার, যারা যে কোনো কিছুর বিনিময়ে গভর্নমেন্টে থাকতে চায়, ওনারা এত সহজে রিজাইন করে দিবেন? শুনেন, ঘটনা প্রবাহ যেদিকে গেছে সেখানে আওয়ামী লীগ তো এখন একটা দুর্বল পার্টি, তারা মরালি করাপ্ট হয়ে গেছে, ব্যাংক্রাপ্ট একটা দল। যদি ব্যাংক্রাপ্ট না হতো, তাহলে এই যে এখন নায়কত্ব, এইসব কথা উনি বলেন, উনাকে তো থামাতে পারতেন, বলতে পারতেন। সেখানে উনি যখন বলেন যে আমার পিয়ন 400 কোটি টাকা মালিক, এবং হেলিকপ্টারে করে যায়, উনি করে, তখন বাহবা দেয় কেন এরা? এই যে সকল কিছু সাংবাদিক আছে, এই আপনার ভার আর কি, গোপাল ভাঁড়ের দল বাহবা দেয়।
যে আমাদের দেখো বাংলাদেশে কত উন্নতি হয়েছে, যে একজন পিয়ন চাপরাশি সে 400 কোটি টাকার মালিক, এই ধরনের একটা আমরা একটা একে অবিশ্বাস্য রকমের পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। এখানে যা কিছুই হোক না কেন, এত হত্যাকাণ্ডের পরে ঘৃণা বাষ্পে বাংলাদেশ এখন জ্বলছে। এখানে এই সরকারে থাকার কোনো উপায় নাই, তা থাকতেও পারবে না। হয়তো যদি না সরে যায় তাদেরকে টেনে হিসেবে নামাবে, সেটা তো তাদের জন্য ভয়াবহ রকমের ব্যাপার ব্যাপার হবে। আমি মনে করতেছি কি, যেটা আহ আহ, মানে সবার জন্য ভালো হতে পারে, সেটা হচ্ছে এমার্জেন্সি ডিক্লেয়ার করে উনি ইন্টারিম গভর্নমেন্ট হাতে ক্ষমতা দিয়ে দেয়। তারা এই দুর্নীতি, এই যে দুঃশাসন, এই যে আপনার যে অনিয়ম, এগুলির অবসান ঘটিয়ে একটা নতুন নির্বাচন পদ্ধতি চালু করে, এবং আহ, আপনার যে ক্ষমতার প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স সৃষ্টি করে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে। সেটা যদি উনি করে, তাহলে হয়তো ওনাকে লোকে একসময় বলবে যে না, উনি তো শেষ পর্যন্ত ভালো পথে দিয়ে দিছে। আর যদি ওনাকে টেনে হিসড়ে নামায় ফেলে, তাছাড়া তার তো, সে তো একজন অশীতিপর বৃদ্ধ হয়ে যাচ্ছেন 1-2 বছরের মধ্যেই। 80 বছরের পরে তো আর রাষ্ট্র চালাতে পারে না। সেটা তো বাইডেনকে দিয়ে দেখা গেছে, পৃথিবীর কোথাও নজির নাই মোগাবে ছাড়া। সেই ক্ষেত্রে আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে আহ, সঠিক পথ, যে দেরি না করে, যত দেরি করবে তত বেশি রক্তপাত হবে, তত বেশি ঘটনা জটিল হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখতেই হবে, যে এত ছাত্র হত্যার পরে কোন সরকার টিকে থাকতে পারে না, এবং টিকে থাকা উচিত না। ইতিহাস সেটা বলে না। হয়তো যদি হয় টিকে থাকে, বুঝতে হবে যে ইতিহাসের শিক্ষা বাংলাদেশে আসে নাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে হুম। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ভাবে আলোচনাটি করার জন্য। আমাদের দুজন অতিথি ছিল, আপনি যেমনটি জানেন, কিন্তু আসলে বাংলাদেশের অবস্থা এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে। আমাদের আরেকজন অতিথি বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল সালাম, উনি আমাকে মেসেজ পাঠিয়েছেন যে উনি আসলে খুব জরুরি কাজে, দলীয় কাজে উনি আসলে আটকা পড়ে গেছেন। আমরা এটা বুঝতেই পারি যে বাংলাদেশের অবস্থা আজকে যে অবস্থায় দাঁড়ানো, আম, এবং মানে সেখান থেকে ওনারাও একটা ঝামেলার যুক্ত জায়গায় হয়তো আছেন। উনি সকলের কাছে, আপনার কাছে এবং আমাদের দর্শকদের কাছে উনি ক্ষমা চেয়েছেন, উনি থাকতে পারেননি বিধায়। এবং উনি আমাদের দর্শকদেরকে বলেছেন উনি আমাদের তৃতীয় জাগরণের অন্য যে কোনো পর্বে উনি আমাদের সাথে থাকবেন। উনি আগেও ছিলেন, আগেও এসেছিলেন উনি আমাদের আরেকটি পর্বে, এবং উনি আবারও আসবেন সেই কথাটি উনি আমাদেরকে দিয়েছেন। যাই হোক, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি আমাদের দর্শকদেরকে বলতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বাংলাদেশের এই ক্রাইসিস সময়েও আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ডক্টর মঞ্জুর চৌধুরীর থেকে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন। ওনাকে নিয়ে আসার কারণটি হচ্ছে কি, আমি চেয়েছিলাম যে এরকম একজন নিউট্রাল মানুষের থেকে আপনারা অনেক কিছু শোনেন, রাজনীতিবিদের বাইরের থেকেও কিছু শোনেন, যারা কিনা, যিনি কিনা অনেক দিক কভার করে বলতে পারবে। আমি ভেরি প্লিজড ওনার কথায়, আশা করি আপনাদেরও হয়তো ভালো লেগেছে। আমি আমাদের দর্শক যারা আছে, আমার ভাই বোনেরা, আমাদের সন্তানেরা যারা রাস্তায় আছে, এই কোটা আন্দোলন করছে, তাদেরকে আমি বলবো তারা যেন সকলে সাবধানে থাকে, তারা যেন সেফলি থাকে। এবং বাবা মাদেরকে বলবো যে আপনারাও আপনাদের সন্তানদেরকে বুঝাবেন, তারা যেন সেফটি মেনটেন করে এই আন্দোলনটা যেন করে। আর আমাদের সরকার এর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে, অডিয়েন্সের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা যেভাবে পারেন খুব তাড়াতাড়ি এই রক্তের রাজনীতি, এই হানাহানির রাজনীতি বন্ধ করুন। কারণ এই ছেলেগুলো আপনাদের প্রতিপক্ষ না, এরা কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী না, এরা সাধারণ জনগণ। এরা আমাদের কারোর ভাই, আমাদের কারোর বন্ধু, আমাদের কারোর সন্তান। আপনাদের হয়তো কিছু হয় না, আমাদের তো হয়। সুতরাং আমাদের সন্তানদের রক্ত রাস্তায় যেভাবে করে ঝরছে, এটি কিন্তু ঠিক হচ্ছে না। অন্তত স্বাধীন বাংলাদেশে এটি একদমই ঠিক হচ্ছে না। এটি আমাদের মুক্তিযোদ্ধাদের সাথেও একটি ন্যাক্কারজনক কাজ হচ্ছে। কারণ আমরা এই সাধারণ জনগণকে, এই বাচ্চাগুলোকে মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ করে তুলছি। এটি আসলে একদমই কোনো দায়িত্বশীল সরকার এরকম একটি কাজ করতে পারে না। এই বলে আমিও আপনাদের থেকে বিদায় নিব। আমি ব্যারিস্টার ফারাহ খান। যেমনটি আপনারা জানেন, তৃতীয় জাগরণ, আমরা মানুষের কথা বলি, এই প্রোগ্রাম থেকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা তৃতীয় জাগরণের আরেকটি পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।